স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কলকাতার এক গভীর শীতের রাতে তিথি সেন তার ছোট্ট অফিসে বসে আগের কেসের ফাইল নিয়ে কাজ করছিল। বাইরে শীতের কুয়াশা জমতে শুরু করেছে, আর রাস্তাগুলো ছিল প্রায় নিস্তব্ধ। এমন সময় তার মোবাইলের রিং বেজে উঠল। এত রাতে ফোন পেয়ে তিথি একটু বিস্মিত হলো। হ্যালো, গোয়েন্দা তিথি সেন স্পিকিং। ওপাশ থেকে একজন নারীর কণ্ঠ ভেসে এলো। তিনি যেন ভয়ে প্রায় কাঁপছেন। হ্যালো হ্যালো মিস সেন, আপনি আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। আমার স্বামী নিখোঁজ হয়ে গেছে। আমার কেন জানি না মনে হচ্ছে তার সঙ্গে খুব খারাপ কিছু একটা হয়েছে। তিথি কিছুক্ষণ চুপ করে রইল। এমন ফোন কল পাওয়া তার জন্য নতুন নয়, কিন্তু এই নারীর কণ্ঠে কিছু একটা ছিল যা তিথির কৌতূহল বাড়ালো। এটা যেন একটা সরল নিখোঁজ হওয়ার কেস নয়। আপনার নাম জানতে পারি? আমি অনামিকা বসু। আমার স্বামীর নাম সুদীপ্ত বসু। তিনি একজন বড় বিজনেসম্যান। গত রাতে তিনি একটা পার্টিতে গিয়েছিলেন, কিন্তু তারপর থেকে আর বাড়ি ফেরেননি। আপনি পুলিশে জানিয়েছেন? না, আসলে আমি পুলিশে খবর দিতে চাইনি। আমার মনে হয়েছে পুলিশ কিছু করতে পারবে না, তারা কেবল এদিক ওদিক ঘুরপাক খাবে। তাই আমি আপনাকেই বলছি, কারণ আমার সন্দেহ তিনি কোনো একটা ঝামেলায় পড়েছেন। তবে সেটা যে কি ঝামেলা তা আমি ঠিক জানি না। ঠিক আছে, আপনি কাল সকাল 10টায় আমার অফিসে আসুন, আমরা তখন কথা বলবো। ফোন রেখে তিথি কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর দ্রুত তার সহকারী রিনিকে ফোন করল। রিনি, একটা নতুন কেস এসছে, মনে হচ্ছে বড় কিছু হবে। কাল সকালেই আমাদের কাজ শুরু করতে হবে। তুই মনে করে সকাল 10টার মধ্যেই অফিস পৌঁছস। নমস্কার, হন্টেড অডিও স্টেশনে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনারা শুনবেন লেখক তন্ময় গুপ্তের কলমে রোমহর্ষক গোয়েন্দা গল্প শীতের রাতে খুন। এই গল্প বিষয়ক আপনাদের উল্লেখ্য মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের গল্প পাঠে রয়েছে মানব এবং সূত্রধারে রয়েছি আমি দীপ্তিমান। তাহলে তিথি সেন কি পারবে রহস্য উন্মোচন করতে? জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প শীতের রাতে খুন। পরের দিন সকালে অনামিকা বসু তিথির অফিসে এসে উপস্থিত হল। তার মুখে আতঙ্ক এবং অনিদ্রার স্পষ্ট ছাপ ছিল। সে নিজের চেয়ারে বসে কাঁপা গলায় তার স্বামীর নিখোঁজ হওয়ার ঘটনা বলতে লাগল। আমার স্বামী গত কয়েক মাস ধরে কেমন যেন অদ্ভুত আচরণ করছিলেন। বেশিরভাগ দিনই রাতে বাড়িতে ফিরতেন না, আর যেদিন থাকতেন ফোনে কারোর সঙ্গে অদ্ভুত ধরনের কথোপকথন হতো। কিন্তু আমাকে উনি কখনো কিছু বলতেন না। গত রাতে উনি একটা বড় ব্যবসায়িক পার্টিতে গিয়েছিলেন। সেখানে অনেক প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত ছিলেন, কিন্তু উনি আর বাড়ি ফেরেননি। তিথি মনোযোগ সহকারে শুনছিল। আপনি কি তার ফোনের মেসেজ বা কল লগ কিছু দেখেছেন? কোনো সন্দেহজনক কিছু? অনামিকা একটু থমকে তার ফোন বের করে কিছু মেসেজ দেখালো। তিথি সেগুলো দেখে বুঝল মেসেজগুলো এনক্রিপ্টেড এবং রহস্যময়। এগুলো খুবই জটিল ভাষায় লেখা, যাতে বোঝা যাচ্ছে সুদীপ্ত কিছু গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত ছিলেন। এই মেসেজগুলো দেখতে খুবই সন্দেহজনক। আমি এগুলো ডিকোড করার জন্য আমার টিমের একজনকে দেব। রিনি ততক্ষণে অফিসে এসে পৌঁছে গেছে। রিনির হাতে ফোনটা দিয়ে ওকে বলে, রিনি,
মেসেজগুলো দেখ তো কোনোভাবে কিছু বুঝতে পারিস কি না। মোবাইলটা হাতে নিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে দেখে রিনি বলে, তিথি, এই মেসেজগুলো না খুব জটিল করে লেখা, বুঝলি? তবে আমি চেষ্টা করবো ডিকোড করতে, একটু টাইম লাগবে। ঠিক আছে, তুই কাজ শুরু কর। এরপর তিথি অনামিকার দিকে ফিরে বলল, অনামিকা, আপনি কি মনে করেন আপনার স্বামী কোনো অবৈধ কাজে জড়িত ছিলেন? অনামিকা কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নাড়ল, কি যেন ভাবল। চোখের ভাষায় বোঝা যাচ্ছিল হয়তো কিছু লুকিয়ে বলার চেষ্টা করছেন। আমি ঠিক জানি না, বুঝলেন, আমি জানি না, কিন্তু হঠাৎ করে ওর এমন পরিবর্তন দেখে আমার সন্দেহ হচ্ছিল। পরের দিন সকালে রিনিকে নিয়ে সে উপস্থিত হলো সেই পার্টির ঠিকানায়। সেখানে একজন আয়োজকের সাথে কথা বলল। আপনাদের সিনিয়র কে আছেন তাকে একটু ডাকুন তো, আমার একটু দরকার আছে। আর কাল রাতে এই পাবে একটা ভিআইপি বিজনেস পার্টি অর্গানাইজ করা হয়। সো ওই পার্টির ম্যানেজমেন্টের দায়িত্বে যিনি ছিলেন আমার তার সঙ্গেও একবার কথা বলা দরকার। বলবেন ডিটেকটিভ তিথি সেন এসছেন। একজন স্যুটবুট পরিহিত ভদ্রলোক ফোনে কারো সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ ডিটেকটিভ কথাটা শুনে ফোনে কাউকে কিছু একটা বলে ফোন কেটে দিয়ে পাশ থেকে সেই ভদ্রলোক এসে দাঁড়ালেন তিথির সামনে। তারপর এক নজরে তিথিকে পর্যবেক্ষণ করে বললেন, এক্সকিউজ মি ম্যাডাম, কি ব্যাপার যদি একটু খুলে বলতেন? আমি কাল পার্টির ম্যানেজমেন্টে ছিলাম। এনি প্রবলেম ম্যাডাম? আপনার নাম? আমার নাম বিভাস আছে, কিন্তু ম্যাডাম আমাদের পাবে গোয়েন্দা কি ব্যাপারে? আসলে কাল রাত থেকে সুদীপ্ত বসুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই পার্টির পর থেকে উনি আর বাড়ি ফেরেননি। সেই দেখে ওনার স্ত্রী আমাদের কমেন্ট করেছেন। স্ট্রেঞ্জ, সুদীপ্ত স্যার তো এরকম কোনো দিনও করেন না। আপনি চেনেন? মানে কতটা? মাঝে মধ্যে উনি আমাদের পাবে আসতেন, সেই সূত্রেই যা চেনা আর কি। আচ্ছা, একটা বিষয় জানার ছিল, কাল ঠিক কি কি ঘটেছিল আপনার মনে আছে? ম্যাডাম, পার্টির অতিথিদের মধ্যে অনেকেই প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন এবং সুদীপ্ত স্যার সেদিন খুব অস্বাভাবিক আচরণ করছিলেন। অস্বাভাবিক বলতে আপনি কি বলতে চাইছেন বিভাসবাবু? তাকে একটু অস্থির মনে হচ্ছিল। হ্যাঁ, তবে তিনি প্রায়শই তার মোবাইল ফোনে মেসেজ চেক করছিলেন এবং একা একা বসেছিলেন। একবারের বেশি তিনি ড্রিঙ্ক নেননি। একবার আপনাদের গতকাল রাতে সিসিটিভি ফুটেজ দেখা যায় কি? হ্যাঁ ম্যাডাম, দেখানো তো যাবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের ম্যানেজার বা পার্টির আয়োজকের সাথে কথা বলতে হবে। আচ্ছা, আপনাদের এই পার্টিটা কি কারণে অর্গানাইজ করা হয়েছিল অ্যান্ড অর্গানাইজটা কে করেছিল? আসলে ম্যাডাম, এবছর আমাদের ক্লাবের 10 বছর কমপ্লিট হয়েছে, তাই সেই উপলক্ষে আমাদের ক্লাবের তরফ থেকে একটা ভিআইপি বিজনেস পার্টির অর্গানাইজ করা হয়। তো সেখানে আমাদের যেসব ভিআইপি রেগুলার কাস্টমার আছে তাদেরকে ইনভাইট করা হয়েছিল আমাদের ক্লাবের তরফ থেকে। আসলে কাল রাতের পার্টি প্রাইভেট ছিল, তাই তার ফুটেজ আমরা দেখাতে পারি না ম্যাডাম। ঠিক আছে, আপনাদের এখানে আমি বসছি, আমি ততক্ষণ কিছু খাই, তার মধ্যে আপনাদের ম্যানেজার এসে যাবেন নিশ্চয়ই। আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আসছি। এই বলে ওরা দুজনে ওখানে বসে। তিথি রিনিকে বলে, তুই তো ল্যাপটপটা বের করে নেট হ্যাক করে সিসিটিভি অ্যাক্সেস করার ইমিডিয়েটলি চেষ্টা কর। যদি পাস তো কালকে রাতের ফুটেজটা বার করে সেভ করে রাখ। দাঁড়া, একটু টাইম লাগবে, তুই শুধু আশপাশে নজর রাখ। রিনি সেই মতো কাজ করা শুরু করল। বেশ খানিকক্ষণ চেষ্টার পর কালকের প্রায় গোটা ফুটেজ সেভ করে ওরা বিল মিটিয়ে চুপচাপ বেরিয়ে গেল। দুজনই তিথির বাড়ি ঢুকে ল্যাপটপ খুলে পার্টির সিসিটিভি ফুটেজ
খুঁজতে শুরু করল। ফুটেজে দেখা গেল সুদীপ্ত পার্টির শেষ দিকে একা বেরিয়ে যাচ্ছেন এবং তার পেছনে একজন মেয়েকেও দেখা গেল। মুখ ঢেকে রেখেছিলেন লাল স্কার্ফে। তিথি দেখ, এই মেয়েটার সঙ্গে সুদীপ্তর কোনো সম্পর্ক আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে, বুঝলি? তিথি ফুটেজটি জুম করে দেখে, কিন্তু মেয়েটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। তবে তার পোশাক দেখে বোঝা যায় তিনি কোনো সাধারণ নারী নন। সেদিন বিকাল থেকে ওরা দুজন মিলে সুদীপ্তের পরিচিতদের সাথে দেখা করতে শুরু করল। তারা সুদীপ্তর ব্যবসায়িক সহযোগীদের সাথে কথা বলল। একজন ব্যবসায়ী জানালেন যে সুদীপ্ত প্রায় 1 বছর ধরে কিছু প্রকল্প নিয়ে কাজ করছিলেন এবং এই প্রকল্পটি নাকি ছিল খুবই ঝুঁকিপূর্ণ। সুদীপ্ত অনেক বড় ঝুঁকি নিয়েছিল। আমরা কেউ জানি না সে কি করছিল, কিন্তু মনে হচ্ছিল যে সে বিপদের মুখে দাঁড়িয়ে আছে। কি ধরনের কাজ সেটা কি আপনি সত্যিই জানেন না, নাকি আমাদেরকে বলতে আপনার অসুবিধা হচ্ছে? সেই শুনে লোকটা মুখটা খানিক ফ্যাকাশে করে বলে, না মানে সেইভাবে আমি জানি না, তবে যে কাজ করত তাতে ওর হাতে প্রচুর পয়সা এসেছিল। তিথি সেই শুনে খানিক গম্ভীর হয়ে বলে, কিভাবে আপনি জানলেন যে ওনার হাতে সেই থেকেই প্রচুর পয়সা এসেছিল? উনি ব্যবসায়ী মানুষ, ওনার কাছে টাকা থাকবে, সেটাই তো স্বাভাবিক। না ঠিক তা না, হঠাৎ আমরা দেখি যে বেশ কিছু মাস ধরে ও একটা মেয়ে পুষেছে। বহুবার তাকে নিয়ে ব্যবসায়িক মিটিং করতেও এসেছে। মেয়েটা দেখতে খুব সুন্দরী আর পোশাকও খুব আধুনিক। আপনাদের কি পরিচয় করাননি যে ওই মেয়েটিকে? লোকটি খানিক থেমে রুমাল দিয়ে মুখের ঘাম মুছে বলতে থাকে, না সেইভাবে না, খালি বলেছিল যে ওর ব্যক্তিগত কাজ নাকি দেখে ওই মেয়েটা। রিনি সেই সময় তিথিকে পাশ থেকে কানে কানে যে ছবিটা ফুটেজ থেকে পাওয়া গেছে সেটা দেখাতে বলে, কিন্তু তিথি ভ্রুক্ষেপ না করে ধন্যবাদ জানিয়ে উঠে যায়। ওখান থেকে বেরিয়ে ওরা দুজনে ঠিক করে একবার ব্যাংকে যাবে, যেখানে সুদীপ্তর অ্যাকাউন্ট আছে। ব্যাংকে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলে সবকিছু বুঝি। ম্যানেজারও রাজি হন দেখাতে। তিথি এবার সুদীপ্তর ব্যাংক লেনদেনগুলো খতিয়ে দেখতে শুরু করল। সেখানে সে কিছু সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেল না। সেখানে সবকিছুই সাধারণ, শুধুমাত্র ব্যবসায়িক ক্ষেত্রে যা দরকারি তাই। সে দেখে ওরা খানিক মনক্ষুণ্ণ হলো, কারণ তিথির বিশ্বাস ছিল কিছু তো অস্বাভাবিক থাকবেই। যাই হোক, সেই সব দেখে ওরা বেরিয়ে এলো ব্যাংক থেকে। পরের দিন তিথি রিনিকে নিয়ে সুদীপ্তর অফিসে এসে উপস্থিত হলো। সেখানে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থেকে ওরা চারপাশের কথোপকথন শুনতে থাকে। বিশ্বাস এই যে কিছু এমন কানে আসবে যেটা থেকে খানিক এগোনো যাবে। হঠাৎ লক্ষ্য করে একজন ভদ্রলোক তার নিজের কেবিনে বসে ইতস্তত করছেন, এদিক ওদিক তাকাচ্ছেন আর যেন উঠতে চাইছেন, অথচ কেউ জোর করে বসিয়ে রেখেছে। খানিক পর উনি উঠে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন অফিস থেকে, আর তিথি ও রিনিকে দূর থেকে নজর রাখতে বলে। রিনিও সেই মতো উঠে চলে যায়। রিনি দূর থেকে লোকটিকে নজর রাখে, দেখে লোকটি একটি গাছের পেছনে লুকিয়ে মুখ চাপা দিয়ে কিছু বলছেন। সেই মতো ও আস্তে আস্তে লোকটির পেছনে লুকিয়ে শুনতে চেষ্টা করে। আসলে লোকটি সুদীপ্তকে নিয়েই কথা বলছে এবং গলা কাঁপছে, যেন কিছু থেকে মারাত্মক ভয় পেয়েছে। সম্ভবত সুদীপ্তর আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু কথা। কিছুক্ষণ পর লোকটি ফোন রেখে অফিসের দিকে এগোতে থাকলে কৌশল করে রিনি ওর পথের সামনে এমনভাবে চলে আসে যে লোকটি ওর সঙ্গে ধাক্কা খায়, আর তাতে লোকটি পড়ে যায়। আর রিনি
পাশে হোঁচট খাওয়ার অভিনয় করে। রিনি বলে, ও খুব দুঃখিত, আপনার লাগেনি তো? আসলে আমি না তাড়াতাড়ি করতে গিয়ে একদম আপনাকে ধাক্কা মেরে ফেলেছি। বলে ওর দিকে হাত বাড়িয়ে দেয় ওকে তোলার জন্য। লোকটিও লজ্জিত হয়ে রিনির দিকে হাঁ করে তাকিয়ে থাকে, কারণ রিনিকে দেখতে অপূর্ব সুন্দর, আর সে পরনে একটা ক্রপ টপ আর টাইট জিন্স পরেছিল। লোকটিকে তুলে রিনি জিজ্ঞাসা করে, আপনার লাগেনি তো? আপনি কোথায় যাবেন? হ্যাঁ, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। লোকটি বেশ কিছুক্ষণ পর সম্বিত ফিরে পেয়ে বলে, না 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 না, তেমন কিছু লাগবে না। না না, আমি ঠিক আছি। আপনি ঠিক আছেন তো? আমিও আপনাকে না দেখে কাছে চলে এসেছি। হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু আমি খুব দুঃখিত আপনাকে এভাবে আমি। লোকটি ওকে থামিয়ে বলে, না 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 না, এ হতেই পারে। না না। রিনিও নাছর বান্দা বলে, না না, তাও হয় না। আপনি আমায় ক্ষমা করুন, ক্ষমা না করলে কিন্তু। কথাগুলো রিনি একটু অন্যভাবেই বলে। সেই শুনে লোকটি বলে, আহা, আরে ঠিক আছে, আমি সত্যিই কিছু মনে করিনি। আপনি যদি সত্যিই কিছু মনে না করে থাকেন তাহলে চলুন না, ওই সামনের কফি দোকানে একটুখানি গিয়ে বসি, দুজনে একটু গল্প করি, কফি খাই। রিনির কথাগুলো এতটা মোহময় ছিল যে লোকটি না করতে পারল না। ওরা দুজনে গিয়ে একটা কফি শপে বসলো। রিনি বলল, এই যা, আমাদের পরিচয় হয়নি যে। আমার নাম রিনি ঘোষ, আমি একটা আইটি কোম্পানিতে চাকরি করি। আর আপনি? এই বলে রিনি হাত বাড়িয়ে দেয়। লোকটি হাত ধরে বলে, আমার নাম অনুজ কুমার, আমি সামনের ব্যাংকে কাজ করি, আর নিজের কিছু ব্যবসা আছে। বাহ, আমিও আসলে ওই কাজ ছাড়াও না একটা কাজ করি, মানে সুদীপ্ত বসু নামে একজনের সঙ্গে কাজ করি। ওনার বিভিন্ন ফাইল এবং অন্যান্য ব্যবসায়িক কাজে ওনাকে আমি সাহায্য করি। সেই শুনে অনুজ যেন কেমন গুটিয়ে গেল। বলল, সুদীপ্ত বসু? আপনি সুদীপ্ত বসুর সাথে কাজ করেন? হ্যাঁ, কেন? আপনি কি ওনাকে চেনেন? লোকটি বেশ খানিকক্ষণ চুপ করে থেকে বলে, হ্যাঁ, চিনি বলতে এমনি বন্ধু হিসেবে জানি, আর বেশি কিছু না। রিনি সুযোগ পেয়ে বলে, কোন ব্যাংক বলুন তো? না মানে সুদীপ্তবাবুর একটা অ্যাকাউন্ট আছে আলাদা করে, সেটা স্মল ফিন্যান্স ব্যাংকে। আপনি কি সেটার কথাই বলছেন? লোকটি আরো ঘাবড়ে গিয়ে বলে, হ্যাঁ, আমি তো ওই ব্যাংকেই কাজ করি। রিনি চোখগুলো জলজল করে বলে, বাহ, এ তো ভালোই হলো। ওই অ্যাকাউন্টটা আমাকে একটু দেখতে হবে। সুদীপ্তবাবু কাল রাতে আমাকে ফোন করেছিলেন ওটা দেখার জন্য। কাল রাতে সুদীপ্ত বসু আপনাকে বলেছিলেন? এই বলে অনুজ তোতলাতে থাকে আর বারবার ঘাম মুছতে থাকে। রিনি সেই দেখে বলে, কি হলো অনুজবাবু, আপনার শরীর খারাপ লাগছে? ঘামছেন কেন? কি, কফিটা শেষ করুন, চলুন অ্যাকাউন্টটা দেখি। বলে ওরা দুজনে ওখান থেকে বেরিয়ে ব্যাংকের দিকে এগোতে থাকে। অনুজ আসলে রিনির শরীরের মোহময় বিভঙ্গ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারছিল না। ওরা ব্যাংকে গিয়ে অনুজের কেবিনে বসে শুরু করে দেখতে। তার মাঝে হঠাৎ তিথি এসে বলে, আরে রিনি, তুই এখন এখানে? তোর অফিস আছে না? ও মধুদি, আসলে আমি ওই যে সুদীপ্ত বাবুর হয়ে একটা কাজ করছি না, সে ওনার একটা অ্যাকাউন্ট আছে, সেটা দেখতে এসেছি। আর ইনি হলেন অনুজবাবু। বলে দুজন দুজনের পরিচয় করিয়ে দিল আর বলল, মধুদি, তুমি তো কমার্সে ছিলে, তুমি একটুখানি অ্যাকাউন্টটা দেখবে? তাহলে খুব সাহায্য হয় গো। নিশ্চয়ই, যদি না অনুজবাবুর আপত্তি থাকে। রিনি অনুজের দিকে তাকাতে অনুজবাবু মাথা নেড়ে সম্মতি দিলেন। ওরা দুজনে মিলে অ্যাকাউন্ট দেখতে থাকে। সেখানে দেখে সুদীপ্ত কিছু বড় অর্থনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত। এই লেনদেনগুলো বিদেশি ব্যাংকের সঙ্গে সংযুক্ত এবং সুদীপ্ত যে প্রচুর অর্থ স্থানান্তর করছিল তা বোঝা গেল। সেই সকল লেনদেনের মধ্যে নাহুম মানবার বলে একটা নাম থেকে বেশ ভালো অঙ্কের টাকা লেনদেন চলছে বিগত বেশ কিছু মাস ধরে। ওই নামটা দেখে পুরো বিষয় তিথির খুব খটকা লাগে।
ওরা সেই দিনের মতো বেরিয়ে যায় ব্যাংক থেকে। বাড়ি ফিরে তিথির মাথায় বারবার নাহুমের নামটা ঘুরতেই থাকে। শেষে রিনিকে বলে, তুই একটা কাজ করতো, ওই নাহুম মানবার সম্বন্ধে যা যা জানতে পারছিস আমাকে ইমিডিয়েটলি জানা, হোক বা না হোক, কিছু বড় ব্যাপার তো এর সাথে নিশ্চয়ই আছে। তিথির কথা মতো রিনি ওর ল্যাপটপ খুলে বসে গেল আর খোঁজা শুরু করলো। বেশ কিছুক্ষণ পর রিনির মুখ ক্রমে শুকাতে থাকে, চোখের ভাষাতেও ভয়ের ছাপ। সেই দেখে তিথি বলে, কিরে রিনি, কি হলো? তোর চোখে মুখে এরকম ভয়ের ছাপ কেন? রিনি ল্যাপটপ বন্ধ করে তিথিকে বলে, নাহুম মানমার হলো ইসরায়েল স্থিত একজন গোপন অস্ত্র কারবারি। 1946 সালে ওনার জন্ম। উনি প্রথম জীবনে ফৌজি ছিলেন। সেখানেও বেশ কিছু গন্ডগোল করেছিলেন, যে জন্য সেখান থেকে ওনাকে বার করে দেওয়া। তারপর থেকে তিনি আরও বেশি করে ক্রিমিনালদের সঙ্গে যুক্ত হন এবং তারপরে অনেক ব্যবসা শুরু করেন, যার প্রতিটি অপরাধমূলক। আরো বহু তথ্য এমন দেয় যেগুলো রীতিমতো ভয়ের কারণ। তিথি ভাবে, এই নাহুম মানবারের সাথে সুদীপ্ত বাবুর এত অঙ্কের টাকার লেনদেন ঠিক কি কারণে হতে পারে? তথ্যগুলো দেখা হলে তিথি রিনিকে বলে, রিনি, তুই যে করে হোক খুঁজে দেখ তো ওই নাহুমদের সাথে ভারতে যোগাযোগের কোনো রাস্তা পাস কিনা, কিন্তু খুব সাবধানে করবি। রিনি আবার ল্যাপটপ খুলে বসে টর নেটওয়ার্কের সাহায্যে ডার্ক ওয়েব থেকে বহু ঘেঁটে দিল্লির একজনের নাম্বার জোগাড় করে, যিনি নাহুম মানবারের ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক তৈরি করেন। তারপর ওরা ওদের দুজনের নিয়ে এমন একটি প্রাইভেট নাম্বার, যেখান থেকে ফোন করলে নাম্বার দেখা যায় না, এমনকি ওই নাম্বার কেউ খুঁজে পাবে না, সেখান থেকে ওই নাম্বারে ফোন করে। ওই প্রান্ত থেকে এক ভারী পুরুষ কণ্ঠ ভেসে আসে, मैं रुकमा बोल रही हूँ। आपका नंबर मुझे सुदीप्त सर का एक डायरी से मिला है। मैं भी सुदीप्त सर के साथ काम करती हूँ। काफ़ी दिनों से उनका कोई खबर नहीं मिल रही है, इसीलिए आपको फ़ोन किया है। क्या आप कुछ बता सकते हैं हमको? অপর প্রান্ত সেই শুনে বেশ কিছুক্ষণ চুপ থাকে। তারপর ওদিক থেকে হঠাৎ হাসি ভেসে আসতে থাকে। খানিক হাসির পর ওদিক থেকে বলে, क्या आप मुझे बेवकूफ समझ रहे हैं? आप नहीं जानते मैं कौन हूँ। अगर अपनी जान की परवाह होती तो मुझे कभी फोन नहीं करते। फोन रखिए। अगर आप सच में सुदीप्ता के साथ काम करते हो तो आपको पता ही होता कि वो कहाँ गई और किस लिए गया है। তিথি বেশ খানিকক্ষণ চুপ করে থেকে বলে, क्यों? जो भी लोग उनके साथ काम करते हैं, क्या सबको उनके इसके बारे में पता था? मैं तो ये नहीं कहा कि मैं उनके सबसे करीबी थी। मैंने बस कहा कि मैंने उनके साथ काम करती हूँ। मुझे उनसे काफ़ी पैसे लेने हैं जो मुझे काफ़ी समय से नहीं मिल रहे, इसलिए पूछ रही हूँ। मुझे विश्वास है कि आपको पता है कि वो कहाँ है और किस लिए गए हैं। সেই শুনে ওদিকের লোকটি চুপ করে থাকে, একেবারে চুপ। তারপর বলে ওঠে, इतना जानना आपके लिए जरूरी है कि जहाँ वो गया है वहां से कोई वापिस नहीं आता है। और ये बात जान लो, अगर आप ज्यादा जानकारी जुटाने की कोशिश करेंगे तो आपको भी वहां जाना पड़ेगा। फिर आप दोनों वहीं साथ में बैठ के काम करोगे। इसलिए कह रहा हूँ कि फोन रखिए और मुझे परेशान मत करिए। ये हथियारों का कारोबार बहुत ही खतरनाक है। বলে ওদিক থেকে আবার সেই হাসি আর ফোনটা কেটে গেল। তিথি সোফায় বসে পড়ে, খানিকক্ষণ ভাবতে থাকে। ভেবে রিনিকে বলে, অস্ত্র পাচার? কিন্তু কেন? সুদীপ্ত তো একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন, উনি হঠাৎ করে কেনই বা এরকম অস্ত্র পাচারের কাজে নিজেকে যুক্ত করতে যাবেন? সেই শুনে রিনিও ভাবনার মধ্যে পড়ে যায়। রিনি এদিকে মেসেজগুলো ডিকোড করে একটি গুরুত্বপূর্ণ তথ্য বের করে ফেলে। সেখানে দেখা যায় সুদীপ্ত আন্তর্জাতিক অপরাধী জগতের বেশ কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছিলেন, আর সেখানে এই ব্যক্তির নাম জড়িত আছে।
তিথি এবার সরাসরি অনামিকার সঙ্গে দেখা করতে গেল। সে পুরো ঘটনা বিস্তারিতভাবে অনামিকাকে জানায়। অনামিকা প্রথমে পুরো বিষয়টি অস্বীকার করতে চেয়েছিল, কিন্তু তিথির তীক্ষ্ণ নজরে সে টিকতে পারল না। আপনি হয়তো জানেন না, কিন্তু আপনারই স্বামী একজন আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। এই কাজটা তিনি আপনাকে না জানিয়েই করছিলেন, কিন্তু আপনি কিছু টের পেয়েছিলেন, তাই না? আমি কিছুই জানি না মিস সেন। আমি কেবল জানি যে ও অনেক দিন ধরেই বাড়িতে থাকতো না, কিন্তু আমি কি করব বলুন? আমি তো বিশ্বাস করতাম যে ও সৎ। তিথি অনামিকার চোখের দিকে গভীরভাবে তাকালো। সেই মুহূর্তে মনে হচ্ছিল অনামিকা কিছু লুকোচ্ছে, কিন্তু তিথিও নাছোড়বান্দা। সে অনামিকাকে আরো চাপ দেওয়ার জন্য বলে, আপনার স্বামী যে পার্টিতে শেষবার দেখা গিয়েছিল, সেখান থেকে সে এক নারীর সাথে বের হয়েছিল। আপনি কি তাকে চেনেন? অনামিকা কিছুক্ষণ নীরব থাকল। তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট। তারপর সে ধীরে ধীরে বলতে শুরু করল, হ্যাঁ, আমি জানি। সেই মহিলার নাম রনিকা, আমার স্বামীরই একজন বিজনেস পার্টনার। ওর সাথে আমার কখনো দেখা হয়নি, তবে হ্যাঁ, ওর ছবি কয়েকবার দেখেছি। তিথির মনোযোগ বাড়ল। উনি কোথায় থাকেন সেটা জানেন কি? বা আর কিছু অন্য কিছু ডিটেলস ওনার সম্বন্ধে? অনামিকা হঠাৎ কেমন যেন ক্ষিপ্র হয়ে গিয়ে বলে, আপনারা প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না। আমি আর কিছু জানি না, বাকি আপনারা নিজেরা খুঁজে বের করুন। বলে উনি বাড়ির ভেতর চলে গেলেন। তিথি আর রিনি খানিকক্ষণ বসে থেকে উঠে বেরিয়ে আসে বাড়ি থেকে। দুজনের মনে অনেক প্রশ্ন ঘুরছে, সবচেয়ে বড় ওই রনিকাকে নিয়ে। বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠল। অনামিকার কণ্ঠে ভয়ের আভাস স্পষ্ট ছিল। তিথি বুঝতে পারল যে এখানে আরো গভীর কিছু রয়েছে। অনামিকার প্রতিক্রিয়া যেন আরো বড় কোনো সত্যের ইঙ্গিত দিচ্ছিল। রনিকার নাম শোনার পর থেকেই তিথি কৌতূহলী হয়ে উঠেছিল। সে জানত এই নারী সুদীপ্তর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কিন্তু তার সম্পর্কে কিছুই জানা নেই। একমাত্র সূত্র হল অনামিকা রনিকার একটি ছবি দেখেছে। রিনি তখন অনামিকার কাণ্ড দেখে হতবাক। তিথি, তুই কি মনে করিস অনামিকা সত্যি কিছু জানে না? প্রতিক্রিয়া খুব অদ্ভুত ছিল। তুই ঠিক বলেছিস রিনি। আমার মনে হচ্ছে অনামিকা অনেক কিছু জানে, কিন্তু ভয়ে বা অন্য কোনো কারণেই ও বলতে চাইছে না। তবে এই রনিকার ব্যাপারটা নিয়ে আমি বেশ চিন্তিত। আমাদের এই নারীর পরিচয় কিন্তু বের করতেই হবে। তিথি সিদ্ধান্ত নিল অনামিকার বাড়ির সামনে থাকা সিসিটিভি ফুটেজ চেক করবে, কারণ এমনও হতে পারে যে রনিকা ওখানে এসেছিলেন। সে তখন ফোন বের করে তার কন্ট্যাক্টে থাকা পুলিশ বন্ধু রাহুলকে ফোন করল। রাহুল, তুই কি অনামিকার বাড়িতে সিসিটিভি ফুটেজ বের করতে পারবি? বিশেষ করে গত কিছুদিনের ফুটেজটা ভীষণ জরুরি। হ্যাঁ অবশ্যই, আমি ব্যবস্থা করছি। তুই কাল সকালের মধ্যে পেয়ে যাবি। ফুটেজের অপেক্ষায় থাকতে থাকতে তিথি ও রিনি আবারও সুদীপ্তর আর্থিক লেনদেনের পেছনে খোঁজ করতে চাইল। ব্যাংকের ডকুমেন্টগুলোতে দেখা গেল বেশ কয়েকটি বিদেশি অ্যাকাউন্টে অর্থ পাঠানো হয়েছে। সবগুলো লেনদেন একই ব্যক্তির নামে, যার নাম আল জাবিন। এই আল জাবিন লোকটা কে হতে পারে? সে এতদিন আমাদের সামনে আসেনি বা কেন? আল জাবিন যেই হোক না কেন, ওই অস্ত্র পাচার চক্রের সাথে সে ভালোভাবেই জড়িত। তিথি বুঝতে পারল যে এর জন্য তাকে বিভিন্ন দেশ থেকে সাহায্য নিতে হবে।
সে তার প্রাক্তন সহযোগী জোনসের সঙ্গে যোগাযোগ করল। জোনস একজন আন্তর্জাতিক গোয়েন্দা যিনি ইউরোপে কাজ করেন। Jones, I need your help. I'm looking into some financial transaction that are linked to an arms dealer. His name is Al Javin. Do you know anything about this? জোনস কিছুক্ষণ চুপ করে থেকে বলল, Hey, Javin, do you know what you are getting yourself into? He is a dangerous man. His name isn't known to ordinary people. You should stay as far away as possible, Didi. Investigating them could lead to your death. তিথি হাল ছাড়ার পাত্রী নয়। I know he's dangerous, but I had to take this case. I can't stop halfway now. I need to make contact with him, no matter what. Please help me. In any way you can. জোনস অবশেষে রাজি হলো সাহায্য করতে। রাহুলের কাছ থেকে সিসিটিভি ফুটেজ পেয়ে তিথি তা গভীরভাবে পর্যবেক্ষণ করল। ফুটেজে দেখা গেল যে অনামিকার বাড়িতে একটি কালো গাড়ি অনেকবার এসেছে, বিশেষ করে সুদীপ্তের নিখোঁজ হওয়ার আগের দিন রাতে। গাড়িটি বেশ কয়েকবার থেমে বাড়ির সামনে দাঁড়িয়েছিল এবং একবার একটি নারী বেরিয়ে এসেছিল। মুখটি একেবারে স্পষ্ট নয়, কিন্তু তার পোশাক এবং হাঁটার ভঙ্গিমা দেখে তিথি নিশ্চিত হল যে এটি রনিকা হতে পারে। তিথির বুঝতে বাকি থাকে না যে অনামিকা ওদেরকে সম্পূর্ণ মিথ্যা বলেছে, যে রনিকাকেও কোনোদিন সামনে দেখেনি। কিন্তু কেন? রিনিকে নিয়ে ও আবার অনামিকার বাড়ি যাবার জন্য বের হয়। যখন অনামিকার বাড়ি পৌঁছয় তখন সেখানে দেখে বহু লোক ভিড় করে আছে, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। ওরা আস্তে আস্তে ভিতরে গিয়ে বেশ কিছু পুলিশ দেখে, আর ভেতরে রাহুলের গলা পেয়ে এক পুলিশ কর্মীকে রাহুলকে ডেকে দিতে বলে ওর নাম করে। রাহুল এলে ওকে জিজ্ঞাসা করায় ও বলে, অনামিকা ম্যাডাম কাল রাতে খুন হয়েছে বলে মনে করা হচ্ছে, কিন্তু ভেতরে কোনো সূত্র নেই। সেই শুনে তিথি বলে, আমি কি ভিতরে গিয়ে দেখতে পারি? যদি আমার কিছু চোখে পড়ে তো। রাহুল তো আনন্দের সাথে রাজি হয়। ওরা তিনজন অনামিকার শোয়ার ঘরে আসে। ঘরটি একদম সাজানো, কোনো চিহ্ন নেই যে গত রাতে খুন হয়েছে। খুন যদি হয় কিছুমাত্র ঘর এদিক ওদিক থাকবে। যাই হোক, তিথি পুরো ঘরটা ভালো করে দেখা শুরু করে। সারা ঘরে কিছু নেই, কোনো প্রমাণ নেই, খালি অনামিকার শরীরে কানটা কাটা। সেখান দিয়ে একসময় যে প্রচুর রক্ত বেরিয়েছে তা স্পষ্ট। তিথি বাড়ির এদিক সেদিক দেখতে দেখতে বাথরুমের মধ্যে অনামিকার ফোনটা পায় পুরো পুড়ে যাওয়া অবস্থায়। সেটাকে তুলে রাহুলকে দিয়ে বলে, এক কাজ করো, এই ফোনটাকে ইমিডিয়েটলি ফরেনসিক করো, কিছু পেলেও পেতে পারো, অ্যান্ড ইমিডিয়েটলি আমাকে প্লিজ ইনফর্ম করবে। অনামিকার অকাল মৃত্যু গোটা কেসটিকে নতুন মোড় দিল। তিথির মাথায় নানা প্রশ্ন ঘুরতে লাগল। সুদীপ্ত নিখোঁজ এবং এখন তার স্ত্রীও খুন, কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় অনামিকার খুনের ধরন। তার শরীরের ওপর কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই, কেবল তার কান থেকে রক্ত বেরিয়েছে। এটা যেন কোনো ছদ্মবেশী খুনির কাজ। তিথির সন্দেহ বাড়ল, এই খুনের পেছনে কোনো গোপন প্রযুক্তি বা বিশেষ অস্ত্র ব্যবহৃত হয়েছে কিনা। তিথি, রিনি এবং রাহুল অনামিকার বেডরুমে দাঁড়িয়েছিল, কিন্তু ঘরে এমন কোনো চিহ্ন ছিল না যা সরাসরি খুনের সঙ্গে যুক্ত হতে পারে। তিথি ফ্লোরবোর্ড থেকে কার্পেট পর্যন্ত প্রতিটি ইঞ্চি খতিয়ে দেখল, কিন্তু কিছুই পেল না। একমাত্র সূত্র ছিল বাথরুমে পাওয়া পোড়া মোবাইল ফোনটি, যা দেখে মনে হচ্ছিল খুবই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধ্বংস করা হয়েছে। রাহুল তিথির পাশে দাঁড়িয়ে বলল, তিথি, এই ফোনটা পুড়িয়ে দিয়ে কোনো একটা গুরুত্বপূর্ণ তথ্য ধ্বংস করার চেষ্টা হয়েছে। ফরেন্সিকে পরীক্ষা করে দেখতে হবে এটা কিছু বের করা যায় কিনা এটার থেকে।
তিথি সম্মতি জানালো, কিন্তু তার মনে হচ্ছিল এই ঘটনায় আরও বড় কোনো ষড়যন্ত্র জড়িত। অনামিকার খুন, সুদীপ্তের নিখোঁজ হওয়া, রনিকার নামের সঙ্গে এই সব কিছু যেন অজানা কোনো জালের অংশ হয়ে উঠছিল। রাহুল, তুমি ফরেন্সিক রিপোর্ট পেলেই আমাকে জানাবে। এদিকে আমি রিনির সঙ্গে আলজাবিনের খোঁজে যাচ্ছি। এই লোকটা পুরো কেসের মূল হতে পারে। রিনি এক কোণ থেকে সব দেখছিল এবং তার মনে খটকা লাগছিল। সে বলল, তিথি, অনামিকার কান থেকে যে রক্ত বেরিয়েছে সেটা কি কোনো সনিক অ্যাটাকের ইঙ্গিত হতে পারে না? মানে আমি শুনেছি যে উচ্চমাত্রার সাউন্ড ওয়েভ ব্যবহার করে এমন অনেক খুন করা সম্ভব, যেটা কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন রাখে না। ঠিক বলেছিস রিনি। সোনিক বা মাইক্রোওয়েভ আক্রমণের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এই ধরনের প্রযুক্তি সাধারণত সরকার বা অপরাধী চক্রের কাছেই কিন্তু থেকে থাকে। আমাদের এবার আলজাবিনের উপর আরও ভালোভাবে নজর রাখতে হবে। এরপর ওরা দুজনে বাড়ি ফিরে যায়। বিকেলের দিকে রাহুলের ফোন আসে। হ্যালো তিথি, এত বাজেভাবে মোবাইলটার মাদারবোর্ডটা ড্যামেজ হয়েছে যে কোনোভাবেই কিছু বার করা সম্ভব হয়নি ফরেনসিকে। খালি বোঝা যাচ্ছে হঠাৎ ফোনটা ভীষণ গরম হয়ে ফেটে গেছে, আর সেই কারণেই সম্ভবত মৃত্যু। তিথি ফোন রেখে ভাবে যে ফোন গরম হয়ে ফেটে গেলে মারা যাবে কেন? বিচ্ছিরিভাবে আহত হতে পারে। তিথি রিনিকে নিয়ে সিম অফিসে যায়। সেখানে গিয়ে ওখানকার একজনকে বলে, আমার একটা জিনিস জানার খুব দরকার যে 9007689141 নম্বরে শেষ ফোন কার কাছ থেকে এসেছিল। প্রথমে সেই লোককে দিতে অস্বীকার করলেও শেষ পর্যন্ত রাহুলকে ফোন করাতে সে রাজি হয়। নম্বরটি তিথির হাতে তুলে দেয়। তিথি বাইরে বেরিয়ে রিনিকে বলে, রিনি, একবার দেখ তো এই নাম্বারটা কার হতে পারে। যাবতীয় তথ্য বার করতে হবে নাম্বারটার, আর যতটুকু বার করতে পারবি খুব তাড়াতাড়ি আমাকে জানা। রিনিও সেই মতো তার ল্যাপটপ খুলে বিভিন্ন প্রযুক্তির সাহায্য নিতে থাকে। বেশ খানিকক্ষণ পর রিনি বলে, নাম্বারটা দিল্লির নাম্বার, আর কোনো নামে রেজিস্ট্রেশন করা নেই। সম্ভবত এমন একটি নাম্বার যেটা নকল টেকনোলজি ইউজ করে ফোন করার জন্য ব্যবহার করা হয়েছে। তিথি সেই শুনে আরো চিন্তায় পড়ে যায় যে এর কিনারা কিভাবে হবে। আমার কথা এখন একটাই, আমরা যদি কোনোভাবে রনিকার খোঁজ পাই তাহলে পুরো কেসটার জটটা খুলতে সময় লাগবে না। তিথি চুপ করে রিনির কথা শুনছিল। কিছু সময় ধরে নিজেকে ভাবছিল, তারপর বলল, আমাদের এখন একটি মাত্র উপায়, রনিকার খোঁজ করা এবং তাকে ফেস টু ফেস কথা বলা। তার মধ্যে সব রহস্যেরই চাবি কিন্তু লুকিয়ে রয়েছে। তারা দুজন সিদ্ধান্ত নিল দিল্লির সেই নাম্বার যা রিনির ডার্ক ওয়েব হ্যাকিংয়ের মাধ্যমে পাওয়া গিয়েছিল সেটা ধরেই তারা এগোবে। নাম্বারটি যে একটি জাল নাম্বার এবং সম্ভবত কোনো প্রক্রিয়ায় চক্রান্তকারীদের মধ্যে যোগাযোগের কাজ করেছে সেটা পরিষ্কার হয়ে গেল। এবার তারা কৌশলে সেই নাম্বারের মাধ্যমে রনিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে লাগল। রিনি তার প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে সেই জাল নাম্বার থেকে রনিকার কাছে একটি গোপন মেসেজ পাঠালো। মেসেজে লেখা ছিল, তুমি জানো আমি জানি, তোমার আর সময় নেই। যদি চাও আমরা তোমার সাথে কথা বলবো, তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করো, নইলে সব ফাঁস হয়ে যাবে। মেসেজটি দেখে তিথির মনে হচ্ছিল এটা পাঠিয়ে সে রনিকাকে ফাঁদে ফেলার চেষ্টায় সফল হতে পারে, কিন্তু তারা দুজনেই জানত এটা অত্যন্ত বিপজ্জনক। বেশ কিছুক্ষণ পর ওদিক থেকে একটা মেসেজ এলো যেটা খুবই রহস্যময়। 19A 1C 13B 8C 5B 18A। এমন মেসেজ দেখে ওরা দুজনেই হতভম্ব। এটা কি ধরনের হতে পারে?
হতে পারে আরো কোনো গুপ্ত মেসেজ, এর মধ্যে অন্য কিছু লুকিয়ে আছে। তিথি মেসেজটা বহুক্ষণ ধরে দেখে রিনিকে বলল, রিনি, একটা জিনিস, এমন ধরনের মেসেজের মধ্যে কোনো লোকের নাম বা কিছু জিনিসের নাম লুকোনো থাকে। এই যে নাম্বার আর যা অ্যালফাবেট দেখছিস, এগুলোকে যদি আমরা সঠিকভাবে হিসেব করতে পারি তাহলেই সেটা পেয়ে যাব। তুই চেষ্টা কর তো, আমি একটু ঘুরে আসছি। বলে তিথি বেরিয়ে যায়। তিথি ঘর থেকে বেরিয়ে গেলেও তার মাথায় সেই রহস্যময় মেসেজটি ঘুরপাক খাচ্ছিল। 19A 1C 13B 8C 5B 18A। এটি একটি সাধারণ সংখ্যা আর অক্ষরের মিশ্রণ, কিন্তু এর পেছনে কিছু গভীর অর্থ লুকিয়ে আছে। তিথি কৌতূহল সংবরণ করতে না পেরে দ্রুত ফিরে এলো এবং রিনিকে বলল, রিনি, মেসেজটা ইমিডিয়েটলি ডিকোড করতে হবে। এই কোডে লুকোনো নামটাই আসল চাবি হতে পারে। রিনি তখন কম্পিউটারে বসে সেই সংখ্যাগুলির ওপর কাজ করতে লাগল। বেশ কিছুক্ষণ ধরে চিন্তা করার পর সে ধীরে ধীরে মেসেজটি ডিকোড করতে সক্ষম হল। ডিকোড করার ধাপগুলো এরকম: 19A, অক্ষরমালার 19তম অক্ষর হল S, এটি অপরিবর্তিত থাকে। 1C, অক্ষরমালার প্রথম অক্ষর হল A, 3টি স্থান সরানোর পরে এটি হয় M। 13B, অক্ষরমালার 13তম অক্ষর হল M, 2টি স্থান সরানোর পরে এটি হয় O। 8C, অক্ষরমালার 8ম অক্ষর হল H, 3টি স্থান সরানোর পরে এটি হয় S। 5B, অক্ষরমালার 5ম অক্ষর হল E, 2টি স্থান সরানোর পরে এটি হয় G। 18A, অক্ষরমালার 18তম অক্ষর হল R, এটি অপরিবর্তিত থাকে। এইভাবে ডিকোড করার পর পুরো নামটি পাওয়া গেল SAMSHER, অর্থাৎ শামশের। তিথি ও রিনি দুজনেই চমকে উঠল। শামশের সিং বলে তিথি গভীরভাবে চিন্তায় পড়ে গেল। রিনি চিন্তিত কণ্ঠে বলল, তিথি, শামশের সিং, তার নাম আমরা আগে শুনেছিলাম না? মনে পড়ছে? তিথি কিছুক্ষণ নীরব থেকে বলল, শুনেছিলাম। সে দিল্লির এক মস্ত প্রভাবশালী লোক। মনে হচ্ছে অস্ত্র পাচারের সঙ্গে সে ওতপ্রোতভাবে জড়িত হলেও হতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, সে কেন এই মেসেজটা পাঠালো আর রনিকার সঙ্গে তার সম্পর্ক কি? শক্ত আছে। মেসেজটি পেয়ে তিথির মনে সন্দেহ আরো বেড়ে গেল। তিথি সিদ্ধান্ত নিল দিল্লি যাওয়াই এখন তাদের একমাত্র উপায়। তারা সেখানেই গিয়ে পুরো ঘটনা উন্মোচন করতে পারবে। শামশের সিং যে পুরো অস্ত্রচক্রের সাথে জড়িত এবং সুদীপ্তের নিখোঁজ হওয়ার পেছনে যে তার হাত রয়েছে, এই ধারণাটি ক্রমশ স্পষ্ট হতে থাকল। তিথি ও রিনি দ্রুত তাদের ব্যাগ গোছাতে শুরু করল। দিল্লিতে যাওয়ার প্রস্তুতি চলাকালীন তিথি তার পুলিশ বন্ধু রাহুলকে ফোন করে জানিয়ে দিল, আমরা দিল্লিতে যাচ্ছি। শামশের সিং আমাদের মূল টার্গেট। তুই এখান থেকে সব খবরাখবর নিয়ে থাকবি। আমাদের দরকার হলে তুই ইমিডিয়েটলি আমাদেরকে খবর দিস। রাহুল সম্মতি জানালো। দিল্লিতে গিয়ে সাবধানে থাকিস তিথি, ওখানে বড় কিছু একটা হচ্ছে। তিথি জানত যে এই যাত্রা তাদের জন্য সহজ হবে না, তবে তারা বুঝতে পারছিল যে দিল্লিতে গিয়েই সমস্ত জট খুলবে। দিল্লিতে পৌঁছানোর পর তিথি ও রিনি সরাসরি শামশের সিং এর বাড়ির ঠিকানায় না গিয়ে কাছের একটি ছোট্ট হোটেলে ওঠে। তারা জানত
শামশের খুবই প্রভাবশালী এবং তাকে সরাসরি ধরা হবে কঠিন। তিথি একটি চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, রিনি, আমাদের এখান থেকে খুব কৌশলে কাজ করতে হবে। শামশেরের লোকজন সর্বত্রই কিন্তু ছড়িয়ে আছে। রিনি মাথা নেড়ে সম্মতি জানালো। ঠিক বলেছিস, আমাদের আগে ওর মোবাইল আর ইলেকট্রনিক জিনিসগুলোর উপর নজর রাখতে হবে। তারা দুজনেই জানত যে শামশের সিং সাধারণ কোনো অপরাধী নয়। দিল্লির পুরানো কোয়ার্টারে তার একটি বিশাল অট্টালিকা ছিল, যেখানে প্রতিনিয়ত প্রভাবশালী মানুষদের আনাগোনা ছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, সুদীপ্তের এখানে কি ভূমিকা? সে কি শুধুই শামশেরের একজন সহযোগী, নাকি তার থেকেও বড় কিছু? রিনি দ্রুত তার ল্যাপটপ খুলে শামশের সিং এর ইলেকট্রনিক যোগাযোগগুলো মনিটর করতে শুরু করল। বেশ কয়েকবার হ্যাক করার চেষ্টার পর সে অবশেষে শামশেরের একটি বার্তা ইন্টারসেপ্ট করতে সক্ষম হল। রিনি উত্তেজিতভাবে বলল, তিথি, আমি কিছু পেয়েছি। তিথি সঙ্গে সঙ্গে রিনির পাশে গিয়ে দাঁড়ালো। রিনির স্ক্রিনে একটি মেসেজ ভেসে উঠল, কিন্তু সেটি সরাসরি কোনো কথা নয়। এটি ছিল একটি এনক্রিপ্টেড কোড, 6F, 15C, 18A, 14D, 9B, 5A। রিনির চোখ কপালে উঠল। তিথি, এটা কোনো নর্মাল মেসেজ না, এটাকে এনক্রিপ্ট করা হয়েছে। তিথি মেসেজটি দেখে চুপচাপ রইল। সে জানত এনক্রিপ্টেড মেসেজগুলি অপরাধীদের মাঝে ব্যবহার করা একটি কৌশল, যাতে সাধারণ কেউ তা ধরতে না পারে। কিন্তু এটি কিভাবে ডিকোড করবে? তিথি বলল, রিনি, আমরা যদি এটা ডিকোড করতে পারি তাহলে হয়তো আমরা জানতে পারবো শামশের ঠিক কি পরিকল্পনা করছে। রিনি মাথা নেড়ে সম্মতি জানালো। সে দ্রুত একটি প্রোগ্রাম চালিয়ে মেসেজটি ডিকোড করার চেষ্টা করল। বেশ কিছুক্ষণ পর সে একটি সম্ভাব্য ফলাফল বের করতে পারল। 6F, 15C, 18A, 14D, 9B, 5A। ডিকোড করার সময় প্রতিটি সংখ্যাকে বর্ণমালার স্থানান্তরের মাধ্যমে একটি শব্দে পরিণত করা হল। 6F, F থেকে 6 স্থান পেছনে গিয়ে J। এইভাবে 15C থেকে এলো L, 18A থেকে এলো R, 14D থেকে এলো J, 9B থেকে এলো G, 5A থেকে এলো E। ডিকোড করার পর ফলাফল পাওয়া গেল JLRJGE। এটি সরাসরি কোনো অর্থ বহন করছিল না, তবে তিথি বুঝতে পারল এটি সম্ভবত আরও একটি এনক্রিপশন বা কোড। এটা কিছু তো একটা ইঙ্গিত দিচ্ছে। JLRJGE, এটা কি কারো নাম বা কোনো জায়গার নির্দেশ হতে পারে? ভাবতে হচ্ছে। রিনি মাথা নাড়ল। তিথি, আমরা ভুল ভাবছি না তো? এটা একটা নাম নয়, বরং কোনো জায়গার ডিরেকশনও তো হতে পারে। কিছুক্ষণ চিন্তা করে রিনি বলল, JLRJGE যদি কোনো কোড হয়, তাহলে এটা কোনো স্থান বা কোনো অপারেশনও হতে পারে যা তারা রাতের বেলায় করতে চাইছে। আমার এটাই মনে হয়। তিথি আরও একবার চিন্তায় পড়ে গেল। শামশের সিং এর পরিকল্পনা সুস্পষ্ট নয়, তবে এটা নিশ্চিত যে কিছু ভয়ানক হতে চলেছে। এই মেসেজে কোথাও রনিকা বা সুদীপ্তের উল্লেখ ছিল না, তবে তাদের সাথে এটি স্পষ্টভাবে জড়িত ছিল। তারা দুজনে মিলে বুঝতে পারল এনক্রিপ্টেড মেসেজটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সূত্র। মেসেজে উল্লেখিত কোডগুলোর পেছনে কি লুকিয়ে আছে সেটা বুঝতে না পারলেও তারা উপলব্ধি করল যে JLRJGE কোনো নির্দিষ্ট স্থানের নির্দেশনা হতে পারে, আর সেটি রাত 10টার আগেই ঘটতে যাচ্ছে। তিথি, যদি আমরা তাড়াতাড়ি কিছু করতে না পারি
তাহলে হয়তো রনিকা আরো বিপদে পড়তে পারে রে। এই এনক্রিপ্টেড মেসেজটা রনিকার মুখ বন্ধ করার ইঙ্গিত হতে পারে। তিথি জানত যে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। সে ফোন তুলে রাহুলকে ফোন করল। রাহুল, আমরা একটা এনক্রিপ্টেড মেসেজ পেয়েছি। সম্ভবত আজ রাত 10টার মধ্যে কিছু একটা ঘটতে চলেছে। তুই দিল্লির পুলিশকে ইমিডিয়েটলি সতর্ক কর, আমাদের সহায়তা প্রয়োজন। রাহুল একটু থেমে বলল, তিথি, আমি বিষয়টা তদন্ত করছি, কিন্তু দিল্লিতে শামশেরের অনেক প্রভাব, আমাদের সাবধানে থাকতে হবে। আমি টিম তৈরি করছি, তুই সাবধানে থাকিস, বুঝলি? তিথি ফোন রেখে রিনির দিকে তাকালো। আমাদেরকে তাদের থেকে এগোতে হবে। রাত 10টার আগে আমরা সেখানে পৌঁছতে পারলে রনিকাকে বাঁচাতে পারবো। রিনি তাড়াতাড়ি তার ল্যাপটপে আরেকবার কোড বিশ্লেষণ করতে শুরু করলো। তখনই রিনি হঠাৎ বলে উঠল, তিথি, আমি ভাবছি JLR JGE যদি এটা কোনো এলাকাকে নির্দেশ করে। আচ্ছা, দিল্লিতে JLR বা GE এই ধরনের কোনো এলাকা আছে কি? তিথি অবিলম্বে দিল্লির মানচিত্র বের করল। কিছুক্ষণের মধ্যে তার একটি ইঙ্গিত পেল। জাহাঙ্গীরপুরি এলাকার একটি জায়গার সংক্ষিপ্ত নাম হতে পারে এটি। জাহাঙ্গীরপুরে ওখানে কিছু একটা ঘটতে চলেছে। আমাদের যত দ্রুত সম্ভব ওখানে পৌঁছতে হবে। তিথি ও রিনি দ্রুত জাহাঙ্গীরপুরীর দিকে রওনা দিল। তারা জানত সময় খুব কম এবং শামশের সিং তাদের পরিকল্পনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সন্ধ্যায় ক্রমশ গভীর হচ্ছিল আর রাস্তাগুলো ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছিল। দিল্লির পুরানো কোয়ার্টারগুলো তাদের জন্য নতুন হলেও পরিস্থিতি ও অভিজ্ঞতার ভিত্তিতে তারা বুঝতে পারছিল একটা বড় কিছু ঘটতে চলেছে। তারা জাহাঙ্গীরপুরে পৌঁছানোর পর এলাকাটি আরো নির্জন এবং শীতল মনে হলো। আশেপাশের ঘরবাড়িগুলোতে কোনো আলোর ছাপ ছিল না, শুধু কুয়াশা আর অন্ধকার ঢেকেছিল সব। তিথি গাড়ি থেকে নেমে চারিদিকে চোখ বোলালো। রিনি নিচু স্বরে বলল, তিথি, সাবধান হতে হবে। আমি স্ক্যান করে দেখেছি, শামশেরের লোকেরা এখানে খুব কাছাকাছি কোথাও আছে। তিথি মাথা নাড়ল। ঠিক বলেছিস, আমাদের এখন খুব সাবধানতার সাথে খুঁজে বের করতে হবে কোথায় শামশের এবং রনিকা আছে, তাদের পরিকল্পনাটা কি। তারা দুজন অল্প অল্প করে অন্ধকারের মধ্যে ঢুকে পড়ল। তাদের হাতে ছিল একটি ছোট্ট ডিভাইস, যা দিয়ে তারা আশেপাশের বৈদ্যুতিক সংকেত এবং মোবাইল যোগাযোগ শনাক্ত করতে পারছিল। কয়েক মিনিট পেরিয়ে যাওয়ার পর রিনির ডিভাইসে একটি সংকেত ধরা পড়ল। তিথি, এখানে কিছু একটা আছে, একটা সংকেত পাচ্ছি আমি, যেটা থেকে ইটস ক্লিয়ার যে এটাই ওদের অবস্থান। তিথি চুপ করে কিছুক্ষণ ভাবল, এরপর সে নিচু গলায় বলল, রিনি, তুই একটা কাজ কর, খুব সাবধানে এগিয়ে যা। আমি পাশের গলি দিয়ে এগোচ্ছি। আমরা যদি আলাদা হয়ে কাজ করি তাহলে ওদের ধরা কিন্তু সহজ হবে। রিনি সম্মতি জানিয়ে সামনের দিকে অগ্রসর হল। তিথি ধীরে ধীরে পাশের গলির দিকে হাঁটা শুরু করল। রাস্তার আলো প্রায় নিভে আসছিল এবং তিথি তার চারপাশে অন্ধকারে ঢেকে থাকা ভবনগুলো দেখে বুঝতে পারছিল বিপদ খুব কাছেই। তার মাথায় ক্রমশ একটি প্রশ্ন ঘুরছিল, রনিকা কি জীবিত আছে নাকি সে আগে থেকেই শামশেরের পরিকল্পনার শিকার হয়ে গেছে? কোনটা? রিনি সামনের ভবনের কোণ থেকে এগোতে থাকল আর তিথি গলি ভেতর দিয়ে। কিছুক্ষণের মধ্যেই তিথি একটি পুরানো বাড়ির জানলার ফাঁক দিয়ে কয়েকজন লোককে দেখতে পেল। ঘরের মাঝখানে একটি চেয়ারে বসে থাকা নারীকে দেখে তার সন্দেহ হল এটাই হয়তো রনিকা। কিন্তু হঠাৎ শামশের সিং এর গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেল,
সব কিছু তৈয়ার হ্যাঁ না? আজ রাতেই কিন্তু রনিকার কাজটা শেষ করতে হবে। তিথি শুনতে পেল শামশের নিজেই এখানে উপস্থিত। সে দ্রুত নিচু হয়ে জানলার ফাঁক দিয়ে ভেতরের দৃশ্য মনোযোগ দিয়ে দেখতে থাকল। শামশের সিং ছিল তার দলবল নিয়ে, আর তার সামনের চেয়ারে বাঁধা ছিল রনিকা, যার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। শামশের গম্ভীর কণ্ঠে বলল, তুমি যা জানো সেটা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে তাহলে আমার তো সব শেষ। তুমি অনেক বেশি জানো রনিকা, কিন্তু আজ রাতেই তোমার মুখ চিরতরে বন্ধ হয়ে যাবে। রনিকা অস্থির হয়ে উঠে বলল, শামশের, শামশের শোনো, শামশের শোনো, আমি কিছু বলবো না, বিশ্বাস করো, আমি কিছু বলবো না, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। শামশের হেসে উঠল। तुम सच में विश्वास करते हो ना ছেড়ে দেবো? তুমি বোকা, তুমি যা জানো তা দিয়ে তুমি আমায় শেষ করতে পারো, তাই তোমাকে তো বাঁচিয়ে রাখা যায় না। আজ তোমার শেষ দিন। তিথির মনে হলো আর অপেক্ষা করা যাবে না। সে দ্রুত তার ফোন বের করে রাহুলকে কল দিল। রাহুল, আমরা জাহাঙ্গীরপুরতে। শামশের আর রনিকা দুজনেই এখানে। ইমিডিয়েটলি ফোর্স পাঠাও, আমরা এক্ষুনি অ্যাকশনে যাব। রাহুল উত্তেজিত গলায় বলল, হ্যালো তিথি, আমরা কাছাকাছি এসে গেছি, কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাব। তিথি ফোন কেটে ফেলে ধীরে ধীরে সামনের দরজার দিকে এগোতে থাকল। তার পিস্তলটি সে সতর্কতার সাথে হাতে নিল, ভেতরে থাকা লোকগুলোকে গুনে নিল। শামশেরের সঙ্গে মোট 5 জন ছিল, সবাই সশস্ত্র। ঠিক তখনই রিনিও অন্য দরজার কাছে পৌঁছে গেল। দুজনের চোখাচোখি হলো, আর তারা ইশারায় নিজেদের অবস্থান বুঝে নিল। তিথি জানত আর কিছুক্ষণ পরেই সবকিছু ফাঁস হয়ে যাবে, এবং রনিকা বাঁচলেও শামশের ধরা পড়বে। রিনি দ্রুত অন্য দরজা দিয়ে প্রবেশ করে। শামশেরের লোকেরা কিছু বুঝে ওঠার আগেই তিথি আর রিনি দুদিক থেকে তাদের ঘিরে ফেলে। তিথি চিৎকার করে বলে ওঠে, তোমরা ঘিরে আছো, নড়াচড়া করলে কিন্তু গুলি করব তোমাদের। শামশের সিং দ্রুত পিছিয়ে গিয়ে চেয়ারের পেছনে লুকালো। তার লোকেরা কিছু বুঝে ওঠার আগেই রিনির হাতে বন্দুক দেখে থমকে গেল। শামশের গম্ভীর গলায় বলল, তুমি ভাবছো তুমি আমাকে আটকাতে পারবে? আমি শামশের সিং, দিল্লির রাজা। আমাকে ধরা এত সহজ নয় গোয়েন্দা সেন। তিথি দ্রুত বলল, তুমি যতই প্রভাবশালী হও না কেন, তোমার খেলা শেষ। আমরা কিন্তু সবটা জেনে ফেলেছি, তোমার অপরাধের সব প্রমাণ আমাদের হাতে আছে। রনিকা ভীত কণ্ঠে বলল, শামশের, শামশের শোনো, শামশের শোনো, আমি কিছু বলবো না, বিশ্বাস করো, আমি কিছু বলবো না, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ঠিক তখনই দরজার বাইরে পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল। শামশেরের মুখের গম্ভীরতা মুহূর্তেই ভেঙে গেল। সে বুঝতে পারল পালানোর আর কোনো উপায় নেই। তার লোকেরা একে একে তাদের অস্ত্র ফেলে দিতে শুরু করল। তিথি পিস্তল হাতে এগিয়ে গিয়ে শামশেরের দিকে তাকালো। তুমি শেষ, এখন আর পালানোর কোনো রাস্তা নেই। শামশের মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। পুলিশ ঘরে ঢুকল আর শামশেরের লোকেদের ধরে নিয়ে গেল। রনিকা এখনো ভয়ে কাঁপছিল, কিন্তু তার চোখে আশার আলো পড়ছিল।
তিথি তার দিকে এগিয়ে গিয়ে বলে, তুমি এখন নিরাপদ। শামসেরের দিন একেবারে শেষ। রনিকা ধীরে ধীরে তার সব কথা তিথিকে জানায়। শামশের দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের সঙ্গে জড়িত ছিল এবং সুদীপ্ত তার একজন অংশীদার ছিল, কিন্তু সুদীপ্ত এই অবৈধ চক্র থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, যা শামশেরের জন্য বিপদ তৈরি করেছিল। রনিকা এই চক্রের ভেতরের অনেক তথ্য জানত, আর সেই কারণেই শামশের তাকে সরিয়ে দিতে চাইছিল। তিথি সবকিছু শুনে বুঝতে পারল এই কেসের পেছনে কত বড় একটি অপরাধ চক্র লুকিয়েছিল। শামশেরের আটক হওয়া মানে ছিল সেই চক্রের বড় অংশ ভেঙে যাওয়া। রিনির দিকে তাকিয়ে তিথি বলল, আমরা সফল হয়েছি রিনি। This day is really great for us. রিনি হাসল। হ্যাঁ, কিন্তু এটা খুব কঠিন ছিল। তিথি চিন্তামগ্ন গলায় বলল, তবে এটা তো কেবল শুরু। শামসের হয়তো ধরা পড়েছে, কিন্তু এর পেছনে আরো বড় চক্র রয়েছে। আরো অনেক বড় চক্র, তাদেরও ধরতে হবে এবং ধরতেই হবে। রিনি সম্মতি জানিয়ে বলল, ঠিক বলেছিস তিথি, আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। রাত শেষ, কিন্তু তিথিদের সামনে আরো অনেক রহস্য অপেক্ষা করছে। এতক্ষণ আপনারা শুনছিলেন শীতের রাতে খুন, লেখক তন্ময় গুপ্ত। গল্পে কথকের ভূমিকায় ছিল মানব, তিথি সেনের ভূমিকায় ছিল খুশি, রিনি ঘোষের ভূমিকায় দোয়েল, অনামিকা বসুর ভূমিকায় দেবস্মিতা, অনুজ কুমারের ভূমিকায় সৌমিক, ব্যবসায়ী পার্টনারের ভূমিকায় শুভম, অপরিচিত কণ্ঠস্বর দীপ্তিমানের, রনিকার ভূমিকায় ছিলেন আম্রপালি, রাহুলের ভূমিকায় ছিলেন অভি, জোনসের ভূমিকায় ছিলেন সৌমিক, সমরেশ সিংয়ের ভূমিকায় ছিলেন অভিক এবং সর্বোপরি গল্পের সূত্রধারে ছিলাম আমি, দীপ্তিমান। গল্পের শব্দগ্রহণ এবং আবহে বিশ্বদীপ। গল্পের ডিরেকশন দিয়েছে টিম হন্টেড অডিও স্টেশন এবং সুন্দর প্রচ্ছদ করেছেন পিয়ালি। গল্পটি আপনাদের কেমন লাগলো এই বিষয়ে আমাদের আপনার মহামূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, আমাদের কিন্তু আপনারা স্পটিফাইতেও পাবেন। আর নিত্য নতুন আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। কিন্তু আপনি যদি লেখক হন আর গল্প পাঠাতে চান কিংবা দলের সদস্য হতে চান, তাহলে hauntedaudiostation@gmail.com পাঠিয়ে দিন আপনার গল্প কিংবা ভয়েস ফাইল। গল্পের ক্ষেত্রে শব্দ সংখ্যা ন্যূনতম 5000 আর ভয়েসের ক্ষেত্রে ন্যূনতম 4 মিনিটের ফাইল পাঠাবেন। নিচে অবশ্যই আপনার নাম এবং নাম্বার অ্যাটাচ করবেন। সিলেক্ট হলে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে। তাহলে আজকের গল্প এখানেই শেষ হলো। আবারও দেখা হবে আরেকটি নতুন গল্পের সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।